প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আমার সকল প্রিয় শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রেতপক্ষের 107 নম্বর এপিসোড। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর প্রত্যেক দিনের মতোই হেডফোন নিয়ে প্রস্তুত ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোড শুরু করার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই। গত মঙ্গলবারের 106 নম্বর এপিসোডে যে প্রথম ঘটনাটা কৌস্তভ আমাদেরকে পাঠিয়েছিল, সেই ঘটনাটা নিয়ে অনেকেই, মানে আমাদের পরিবারের অনেকেই বলেছে যে এটা কোনো অন্য চ্যানেলের থেকে কপি করা। এরকম 2-3টে চ্যানেলের নাম এসছে যেখান থেকে এই ঘটনাটা হুবহু না হোক কিছুটা জিনিস বা কিছু ঘটনা সেখান থেকে কপি করা, এরকম মেসেজ আমার কাছে এসেছে। তবে আমি কৌস্তভকে পার্সোনালি মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, কিন্তু ও আমাকে বলল যে কোইন্সিডেন্টালি এরকম হতেই পারে যে ঘটনা এক বেরিয়ে গেছে, কিন্তু যে ঘটনাটা ও পাঠিয়েছে সেটা সত্যি নাকি ওর দাদার সাথে ঘটেছিল মুম্বাই শহরে। আমি এখানে কাউকে ব্লেম দিচ্ছি না বা কিছু বলতেও চাই না, শুধু এই কথাটা বলতে চাই যে যারা তোমরা এই ঘটনা শুনছো বা এই চ্যানেল শুনছো প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি যে কোনো কপিড কন্টেন্ট বা হয়ে যাওয়া কন্টেন্ট অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গায়, রেডিওতে হোক, যেখানে হোক, কোনো হয়ে যাওয়া কন্টেন্ট প্লিজ আমাদেরকে পাঠিও না। কেননা এই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন এত ঘটনা রয়েছে, এত গল্প, প্রচুর, মানে গুণে শেষ করা যাবে না, এত কন্টেন্ট রয়েছে। কোনটার সাথে কোনটা মিল খেয়ে যাবে সেটা সত্যি বলা খুব টাফ। কেননা আজকের দিনে ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি। আমি যখন 2 বছর আগে ইউটিউব শুরু করেছিলাম তখন এত চ্যানেল ছিল না, কিন্তু আজকে প্রচুর চ্যানেল খুলে গেছে এবং সেই সব চ্যানেলের মাধ্যমে প্রচুর কন্টেন্ট এই সব জায়গায় এসে পড়ছে। তাই জন্যে তোমরা যখন ঘটনা পাঠাবে, তোমাদের নিজস্ব এক্সক্লুসিভ কন্টেন্ট যদি হয় তাহলেই তোমরা শুধু প্রেতপক্ষে পাঠিও, তাহলে এরকম হিউমিলিয়েশন আর হবে না। আর সত্যি কথা বলতে, সোজা সাপটা কথায় যেটা বলা হয় আর কি, আজকে তোমরা যদি কোনো কপিড কন্টেন্ট পাঠাও তাহলে সেই কপিড কন্টেন্ট আমি পড়ে শোনাবো, আর দোষ হবে তোমাদেরই এই প্রেতপক্ষ চ্যানেলের, এবং সেই ঘটনা আমাকে ডিলিট করে দিতে হবে। আজকের প্রথম ঘটনা পাঠিয়েছে রুচিরা দাশগুপ্ত দাসনগর থেকে। রুচিরা আমাকে লিখেছে, দাদা তোমার এই প্রেতপক্ষ চ্যানেল আমি বিগত 8 মাস ধরে শুনছি। আজকে তোমাকে আমার দাদুর মুখ থেকে শোনা একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। এই ঘটনা আমার দাদুর সঙ্গেই ঘটে যাওয়া ঘটনা। তোমার যদি এই ঘটনাটা ভালো লাগে তুমি অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। থ্যাংক ইউ রুচিরা ঘটনা পাঠাবার জন্যে। তোমাদেরকে আমি সবসময় বলি যে দাদু, ঠাকুমা বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ লোক, তাদের স্টকের যে ঘটনাগুলো থাকে, এই ঘটনা কিন্তু অদ্ভুত একটা স্পাইন চিলিং, একটা রোমহর্ষক ঘটনা হয়। আমরা প্রত্যেকেই ছোটবেলায় দাদু ঠাকুমার কাছে ভূতের গল্প শুনেছি, নানান রকম ঘটনা শুনেছি এবং আমাদের সেই সব সময় দারুণ কাটত। যদি একমত হও তোমরা কমেন্ট করে জানিও। 1952 সালের ঘটনা। এই ঘটনা আমার দাদুর মুখ থেকে শোনা। তার নাম কল্যাণ দাশগুপ্ত। আমার দাদুরা 1 ভাই 2 বোন ছিলেন। ছোট বোনের অবস্থাপূর্ণ বাড়িতে বিয়ে হয়েছিল আর তিনি থাকতেন মুম্বাই শহরে। কিন্তু দাদুর বড়দির বিয়ে যার সাথে হয়েছিল, মানে আমার দাদুর বড় জামাই বাবু, তিনি বিয়ের কয়েক বছরের মধ্যেই মারা যান। বড় জামাইবাবুর সাথে আমার দাদুর সম্পর্ক ছিল বন্ধুর মতো। তাদের দুজনের মধ্যেই ছিল গভীর বন্ধুত্ব, একেবারে হরিহর আত্মা। 2 মেয়ে আর বউকে অভাগী করে রেখে তিনি পরলোক গমন করেন। তার সঞ্চিত অর্থে ও প্রভিডেন্ট ফান্ডের টাকায় কোনো রকমে দিদির ঘর চলত। আমার দাদু দিদির 2 মেয়ের খেয়াল রাখতেন এবং তাদের দুজনের পড়াশোনার ভার তিনি নিয়েছিলেন। তারা দুজনেই ছিল দাদুর নয়নের মণি, আর তারাও মামা বলতেই পাগল। একদিন রাতে দাদু নিজের ঘরে শুয়ে আছেন। হঠাৎ মনে হয় যেন কেউ তাকে খুব ক্ষীণ কণ্ঠস্বরে ডাকছে, কল্যাণ, কল্যাণ। তার ঘুম ভাঙল ঠিকই, কিন্তু তিনি না উঠে সেই আওয়াজটা কোন দিক থেকে আসছে আর কি সেই আওয়াজ, সেটার দিকেই মনোনিবেশ করলেন। তিনি এবার পরিষ্কার শুনতে পেলেন কেউ তাকে বলছে, কল্যাণ, একবারটি বাড়ি যা, আমার মেয়ের খুব শরীরটা খারাপ।
দাদুর ঘরের ঠিক মাঝখানে একটা বড় চেয়ার। দাদু বুঝতে পারলেন কেউ সেই চেয়ারে বসে রয়েছে। সেই মুহূর্তেই চেয়ারে বসে থাকা অবয়বটি বলে উঠল, চিনতে পারছিস না? আমি তো তোর জামাইবাবু রে করলেন। দাদু হন্তদন্ত হয়ে উঠে গিয়ে আলো জ্বালিয়ে দেখলেন ঘরে কেউ নেই, সেই চেয়ারেও কেউ বসে নেই। দিদির বাড়ি কাছেই ছিল। তিনি সেই রাতের বেলাতেই দিদির বাড়িতে গেলেন আর গিয়ে দেখলেন দিদির বড় মেয়ে ছায়ার জ্বর এসেছে। সন্ধ্যা থেকেই তার প্রবল জ্বর। দাদুর দিদি তাকে বললেন, তুই এত রাতে কি করে বুঝলি রে যে ওর শরীর খারাপ? দাদু কিছুই বললেন না, কিন্তু তার মনটা খচখচ করতে থাকলো। পরের দিন ডাক্তার দেখানো হলো। পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল দিদির বড় মেয়ে ছায়ার থাইসিস ধরা পড়েছে। সেই সময় এই থাইসিস রোগ নাকি দুরারোগ্য ব্যাধি ছিল। 4 কি 5 দিন পরের ঘটনা। ছায়ার শরীর খুবই খারাপের দিকে যেতে থাকে। রাতে দিদির বাড়ি থেকে ফিরে দাদু রাতের খাওয়া সেরে সবে শুয়েছেন। রাত তখন কটা জানা নেই, একটা আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। তিনি সরাসরি তার চেয়ারের দিকে তাকান। তিনি দেখলেন সেই চেয়ারে এক ভদ্রলোক আর তার ঠিক পাশেই একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটির দিকে তাকাতেই দাদু দেখলেন যে সে একটা বিদায় সূচক টাটা করার মতো হাত দুটোকে নাড়াচ্ছে। আরে, এ তো ছায়া। ছায়ার তো জ্বর। ও এত রাতে আমার ঘরে কি করছে? দাদু এটাই ভেবেছিলেন। তিনি হুড়মুড়িয়ে উঠে পড়লেন, উঠে আলো জ্বালালেন। আগের দিনের মতোই দেখলেন ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। পরের দিন অফিস যাওয়ার আগে তিনি দিদির বাড়ি গিয়ে যা দেখলেন তা দেখে তিনি মাটিতে বসে পড়লেন। দিদি ফুঁপিয়ে কাঁদছে আর বিছানায় পড়ে আছে ছায়ার নিথর দেহ। দিদিকে জিজ্ঞাসা করে দাদু জানতে পারেন যে আজকেই ভোরবেলা ছায়া তাদেরকে ছেড়ে চলে গেছে। শেষকৃত্য সম্পন্ন হয়। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে ভালোই হতো, কিন্তু তা হলো না। একটা কথাই দাদুর মাথায় ঘুরতে থাকলো যে ছায়া মারা যাওয়ার আগের দিন রাতে তিনি তার ছায়ামূর্তি তার ঘরে দেখেছিলেন। তিনি আরও দেখেছিলেন যে এক ভদ্রলোক তার ঘরের সেই চেয়ারে বসে আছে, যে কিনা তাকে তার জামাইবাবু বলে পরিচয় দিচ্ছে। ব্যাপারটা খুবই ঘোলাটে হয়ে উঠেছিল দাদুর কাছে। কয়েক দিনের মধ্যেই দিদির ছোট মেয়ে মায়ার প্রচণ্ড জ্বর দেখা দিল। ডাক্তার বদ্যি পরীক্ষা নিরীক্ষার পরে তারও থাইসিস ধরা পড়ল। দাদু প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কিন্তু তার মাথা খারাপ হতে লাগলো এই ভেবে যে ছায়ার মৃত্যুর আগের দিন তিনি তার জামাইবাবু আর তারপর তার সাথেই ছায়ার অবয়ব তার ঘরে কেন দেখতে পেয়েছিলেন, এবং তারপরেই তার ভাগ্নি মারা গেল। এ কিসের ইঙ্গিত? তিনি ভয়ে রাতে আলো জ্বালিয়ে শুতে আরম্ভ করলেন। তিনি ভাবতে লাগলেন যে অন্ধকার করলেই তারা আসবে। আর এবার তার ছোট ভাগ্নি মায়ার পালা। তখন বর্ষাকাল। এক প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে দাদু আলো জ্বালিয়েই নিজের ঘরে শুয়ে আছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হঠাৎ এক বীভৎস বাজ পড়াতে আলো গেল নিভে। আর আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রচণ্ড উত্তেজনায় চুপচাপ ভয় আড়ষ্ট হয়ে শুয়ে থাকলেন। এর পরের ঘটনা যেটা দাদুর সাথে ঘটেছিল সেটা অলৌকিক বলবো না ভৌতিক আমি জানি না, তবে দাদুর মুখ থেকে যা শুনেছিলাম তাই বলছি। তিনি সেই রাত্রে কখন ঘুমিয়ে পড়েছেন তিনি নিজেও জানেন না, কিন্তু রাতের শেষ প্রহরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি দেখেছিলেন
মায়া তার পায়ে হাত বোলাচ্ছে আর তার খাটের পাশে দাঁড়িয়ে আছে আর বলছে, মামু, আমার শরীর বড্ড খারাপ। আমার মনে হয় আমি আর বাঁচব না। আর জানো, দিদি আর বাবা আমাকে ডাকছে, আমায় নিয়ে যেতে এসেছে। কিন্তু আমার তোমায় আর মাকে ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না। মামু, মামু, মামু। দাদুর ঘুমটা ছ্যাঁত করে ভেঙে যায় আর তিনি 1 মিনিটও সময় নষ্ট না করে দৌড়ে যান তার দিদির বাড়িতে এবং তার ছোট ভাগ্নিকে অক্ষত অবস্থায় দেখে তার প্রাণ ফিরে পান। তিনি গিয়ে মায়াকে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, তুই আমায় ডাকছিলি মা? মায়া তখন আমার দাদুকে বলল, জানো মামু, আমি শুয়ে আছি, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি দেখলাম আমার দিদি আমায় ডাকছে। ভালো করে চেয়ে দেখি বাবাও রয়েছে। তারা দুজনেই বলছে তারা আমাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু তুমি কিছুতেই যেতে দিলে না। আর আমার মোটেও ইচ্ছা ছিল না। তারপর ওরা চলে গেল। দাদু কান্নায় ভেঙে পড়ে মায়াকে জড়িয়ে ধরলেন। এরপর দাদু তার দিদিকে সব কথা জানিয়েছিলেন। দিদি সব কথা শুনে তারই পরিচিত এক নামকরা পুরোহিতের কাছে যান আর তাকে সব কথা জানান। তাদের বাড়িতে এক পুজো ও যজ্ঞের আয়োজন হয় এবং তারপর থেকে আর কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা তাদের বাড়িতে আর ঘটেনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল রুচিরা দাশগুপ্তর পাঠানো একটা ঘটনা। ঘটনাটা খুবই অদ্ভুত একটা ঘটনা। সত্যি রহস্যজনকভাবে দাদুর ঘরে কে আসতো। প্রথম রাতে তিনি তার জামাইবাবুকে দেখেছিলেন এবং তারপরে তিনি দেখতে পেলেন তার বড় ভাগ্নিকে। রুচিরার পাঠানো এই অদ্ভুত এবং ক্রিপি ঘটনাটা আমরা শুনলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরকম লাগলো। সরাসরি চলে যাচ্ছি এবার একটু শাউট আউটের দিকে। সুমন দাস লিখেছে, চলে এলাম তোমার কণ্ঠে ঘটনা শুনতে। জানি ঘটনা খুব ভালো হবে এবং ভালো লাগবে। প্রেতপক্ষ পরিবার এগিয়ে চলুক ও আরও অনেক বড় হোক। সুস্থ থেকো, ভালো থেকো দাদা। জিনিয়া সিং লিখেছে, ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্টস ইন ইউর অসম ভয়েস, টেক কেয়ার। বাবাই দাস লিখেছে, চলে এলাম রাজদা, তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনা শুনলে মনে হয় যেন চোখের সামনে ঘটছে। বিশ্বাস অবিশ্বাস পরের কথা, প্যারানর্মাল ইনসিডেন্ট শুনে মজা নেওয়াটাই শ্রেয়। ভালো আছি, ভালো থেকো, শুভ রজনী। এই বাবাই দাসই হচ্ছে সেই বাবাই যে কিনা আজকের ঘটনাটা, মানে আজকের প্রথম ঘটনাটা যে পাঠিয়েছে। প্রতনু ব্যানার্জি লিখেছে, ভেরি গুড এপিসোড, অ্যামেজিং হরর সাউন্ডস, হ্যাপি সানডে। প্রেতপক্ষ ইজ অসম, ফ্যান্টাস্টিক, এক্সট্রা অর্ডিনারি। আর ও লিখেছে দারুণ। নন্দন দেবনাথ লিখেছে, দাদা সত্যি খুব দারুণ ঘটনা শোনালে, তোমার ভয়েস খুব সুন্দর, পরের ঘটনা শোনার অপেক্ষায় থাকবো, থ্যাঙ্কস আ লট। তাপস দাস লিখেছে, রাজদা তোমার ঘটনা আমার খুব ভালো লাগে, এইভাবেই এগিয়ে যাও। সোনু সরকার লিখেছে, ভালো লাগলো আজকের এপিসোডটা, দারুণ হয়েছে আজকের এপিসোড। টুম্পা সহদেব লিখেছে, ঘটনাগুলো খুব সুন্দর হয়েছে। মানব দাস লিখেছে, আমি মানব সাহা বলছি দাদা, নোটিফিকেশনের অপেক্ষা করছিলাম, জানি আজকের ঘটনা খুব ভালো হবে তাই আগেই কমেন্ট করলাম দাদা। এখন শুনবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই প্রচন্ড গরমে সবাই খুব সাবধানে থেকো। টি এন ট্রাম্প লিখেছে, অসাধারণ লাগলো ভাই, তোমার ভয়েস অসম, খুব ভালো থেকো। কেদারনাথ শীল লিখেছে, অসাধারণ লাগলো। নন্দিনী দে লিখেছে, থ্যাংক ইউ, আজকের ঘটনার লাস্টের যে ঘটনাটা ছিল সেটা সম্পর্কে তুমি ঠিক বলেছ। আসামে আমার নিজের সাথেই এমন অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করব। তোমাকে আর নতুন করে কি বলি, তোমার তুলনা হয় না। আমাদের নাম ধরে কমেন্ট পড়ছো, সবার খোঁজ নাও, এটাই অনেক প্রাপ্তি আমাদের কাছে। তুমি অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। দেবর্মিতা মোহান্তা লিখেছে, থ্যাংক ইউ দাদা, আমার পাঠানো ঘটনাটা এত সুন্দর করে শোনানোর জন্যে। অর্পিতা দে লিখেছে, হ্যালো দাদা ভাই, আজকে সব কটা ঘটনা ভালো ছিল, বাট ফার্স্ট ঘটনাটায় তুমি যে জিনের ভয়েসটা করলে সেটা শুনে বেশ ভয় লাগলো, অসাধারণ তোমার ভয়েস কোয়ালিটি। হিয়া সামন্ত লিখেছে, খুব ভালো লাগলো দাদা, আমি প্রথম দিন থেকে বলে আসছি তোমার ঘটনা যে শুনবে সাবস্ক্রাইব করবেই। মিস্টার সুমন 1015 লিখেছে, প্রণাম নিও দাদা। দাদা আমি মুর্শিদাবাদ থেকে, আজ ইউটিউব ওপেন করতেই তোমার এই ভিডিওটা দেখতে পাই, শুনে খুব ভালো লাগলো। চ্যানেলটায় ঢুকে আরও অনেক এই রকম ভূত প্রেতের ঘটনা আছে, ঘটনাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, আরও এইরকম ঘটনা শুনতে চাই। শোভন দাস লিখেছে, ভালো। কান্তা দাস লিখেছে, সরি দাদা, আজও আসতে দেরি হয়ে গেছে, বিগ ফ্যান
ওয়াইটি লিখেছে ধন্যবাদ দাদা, আমার ঘটনা তোমার কন্টেন্ট নতুন করে প্রাণ পেয়েছে, এটা আমার আরেকটি আইডি, আমি লাবণী। মধুমিতা মল্লিক লিখেছে ওয়াও নাইস। ইন্দ্রনীল লিখেছে গুড ইনফরমেশন, ভালো লাগলো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আজাদ খান লিখেছে খুব ভালো থেকো, তবে আমরা ঘটনা শুনতে পাবো। অবি স্টুডিও লিখেছে চলে এসেছি ভয় পেতে। মনোজিৎ সিং লিখেছে সপ্তাহে 3 দিন করা হোক, প্রেতপক্ষ কারা চাই লাইক দাও। মনোজিৎ তুমি অনেকদিন ধরেই বলছো, আমি খুব চেষ্টা করছি সপ্তাহে 3 দিন ঘটনা দেওয়ার। টুম্পা সহদেব লিখেছে ঘটনাগুলো শুনতে দেরি হয়ে গেল। অমিতা ঠাকুর লিখেছে 3টে ঘটনা ভালো লাগলো। সঙ্গমিত্রা রয় লিখেছে খুব ভালো লাগলো। মানব দাস লিখেছে আমার কাছে সত্যি অনেক অলৌকিক ঘটনা আছে দাদা, বাট তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে নেই। তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পাঠিয়েছি, তোমার ঘটনাও অলরেডি আমার কাছে চলে এসছে, যদি সিলেক্টেড হয় অবশ্যই আমি পড়ে শোনাবো। সিদ্ধার্থ মল্লিক লিখেছে দাদা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বন্ধ? আচ্ছা, সিদ্ধার্থর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়ে গেছে, তোমার পাঠানো ঘটনাও আমি পেয়েছি, যদি সিলেক্টেড হয় অবশ্যই পড়ে শোনাবো। তুহিজ ওয়ার্ল্ড লিখেছে একটু দেরি হয়ে গেল আজ আসতে, কেমন আছো দাদা ভাই, আশা করি ভালো আছো। বং বয় লিখেছে কি করে ঘটনা পাঠাবো দাদা তোমাকে? বং বয় তোমাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেল দুটোই পাঠিয়ে দিয়েছি, তুমি ঘটনা সেখানে লিখে পাঠিয়ে দিতে পারো। একলা পথের পথিক রে ভাই লিখেছে প্রেতপক্ষ আমার জন্য প্রার্থনা করুন যাতে আপনাকে গল্প পাঠাতে পারি, সত্যি অলৌকিক ঘটনা। মৌ অ্যান্ড মিঠি ভ্লগ লিখেছে রাজদা ভয় পেতে চলে এলাম। কাজী আহসান আমাকে 2টো বড় কমেন্ট করে পাঠিয়েছে, এত বড় কমেন্ট যে আমার এখানে পড়ে যদি শোনাই মোটামুটি 15 মিনিট কেটে যাবে, কিন্তু একটা খুব মূল্যবান ইনফরমেশন ও আমাদেরকে দিয়েছে, তোমরা যদি চাও তোমরা কমেন্টে গিয়ে পড়তে পারো। তো আজকের এপিসোড আজকে এখানেই শেষ করছি। তোমরা যারা ঘটনা পাঠাবে বলে ঠিক করেছো তারা সরাসরি ঘটনা পাঠিয়ে দাও মেল আইডিতে pretpokho@gmail.com। ফেসবুক পেজ ইনবক্সেও তোমরা ঘটনা পাঠাতে পারো, সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সব থেকে সহজ পদ্ধতি ঘটনা পাঠাবার হচ্ছে হোয়াটসঅ্যাপে, তোমরা সেখানে টেক্সট বা ভয়েস করেও ঘটনা পাঠাতে পারো। তবে হ্যাঁ, তোমরা দেখে নিও যে ঘটনা যেগুলো তোমরা পাঠাচ্ছ সেগুলো যেন কপিড কন্টেন্ট না হয়, এক্সক্লুসিভলি আমাদের জন্যে বা প্রেতপক্ষ চ্যানেলের জন্য যেন হয়, তাহলে সেই ঘটনা আমি সরাসরি আমাদের চ্যানেলে পড়ে শোনাবো। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে, ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।